লজ্জা, সত্যি ভাবতে লজ্জা হয়। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, মানবতা, মনুষ্যত্ব, এই সব কিছু তো কবেই তারা জলাঞ্জলি দিয়েছে। এবার মধ্যযুগীয় বর্বরের দেশ হিসেবে নিজেদেরকে পরিচিত করানোর জন্য যত রকমের নোংরা, জঘন্য, বিভৎস, ভয়ঙ্কর কাজ করা যায় সেটাই করল বাংলাদেশ। এর আগে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ঘোষণা করবার পরে আমি একটা ভিডিও করেছিলাম, আপনাদের সবার হয়তো মনে আছে। সেখানে বলেছিলাম, ইউনূস এখন যিনি সেই বাংলাদেশের মানে সেই জল্লাদদের কসাইখানার প্রধান কসাই, সে কিছুতেই সুস্থ গণতান্ত্রিক নির্বাচন হতে দিতে চাইবেন না। আপনারা একটু মিলিয়ে দেখে নিন, মাত্র মাসখানেক হয়েছে। এইভাবে যে সেদিনকার কথাটা ফলে যাবে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। কোথাও যেন এটা মনে হচ্ছিল বাংলাদেশের মতন একটা দেশ যেটা সম্পূর্ণভাবে জঙ্গিদের হাতে চলে যাচ্ছে। কিছু জঙ্গি, উন্মত্ত, হিন্দু বিরোধী, মনুষ্যত্ব বিরোধী, মানবতা বিরোধী মানুষ যারা মাথায় উঠে উন্মত্ত ইসলামিক সাম্প্রদায়িক তাণ্ডব চালাচ্ছেন, সেই সব লোকগুলো কিভাবে একটা সুস্থ নির্বাচন করতে পারে? সত্যিই আজকে দেখুন, সে দেশে নির্বাচনের আগে আবার নতুন করে ইচ্ছাকৃত অশান্তি শুরু করা হয়েছে। শুধু তাই নয়, একজন সাধারণ হিন্দু শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মেরেছে বাংলাদেশ। দীপু দাস। দীপু দাসের অপরাধ কি? কারণ সে হিন্দু। হিন্দু বলে দীপু দাসকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হলো। আর তার বাঁচাও বাঁচাও তীব্র আর্তনাদ যখন আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে, তখন সেখানে দাঁড়িয়ে ওই ইসলামিক জঙ্গিরা হাতের মোবাইল নিয়ে ভিডিও করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে সমস্ত হিন্দুদের বার্তা দিচ্ছে, এইভাবেই সমস্ত হিন্দুদের তারা পুড়িয়ে মারবেন। হ্যাঁ, বাংলাদেশের হিন্দু হত্যা সেটাই বুঝিয়ে দিয়েছে যে ওরা এভাবেই হিন্দুদের পুড়িয়ে মারতে চায়। ওরা মানে বাংলাদেশের ইসলামিক জঙ্গিরা। আমরা কি এখনো চুপ করে থাকব? এখনো কি আমরা রাস্তায় শখের প্রতিবাদ মিছিল করব প্যালেস্টাইন নিয়ে? এখনো কি কলকাতার রাস্তায় ওই কিছু যাদবপুরের আঁতেল, গাঁজাখোর, মাতব্বর, অসভ্য, বর্বর লোকগুলো জঙ্গিদের সমর্থনে মিছিল বের করবে? পাকিস্তান আমাদের দেশে ঢুকে আমাদের জামা কাপড় খুলিয়ে যখন ধর্ম চেক করে অসহায় নারীদের সামনে তাদের স্বামীদের গুলি করে হত্যা করে গিয়েছিল, মাথায় সিঁদুর, হাতের শাখা চিহ্নিত করে বলেছিল তোমরা হিন্দু, সেই সময় দাঁড়িয়ে যখন ভারত প্রত্যাঘাত করেছিল, এই কমিউনিস্টরা, হ্যাঁ এই তথাকথিত স্বঘোষিত সেকুলাররা পাকিস্তানের ওপর কেন গুলিবর্ষণ করা হচ্ছে তার জন্য রাস্তায় নেমেছিল এই বামফ্রন্ট, এই কমিউনিস্ট নেতারা। আজকে দেখুন তারা নিশ্চুপ। দীপু দাসকে নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। কোথায় গেল? এই দুদিন আগে গীতার মঞ্চে দাঁড়িয়ে যখন একজন প্যাটিসওয়ালাকে মারধর করা হয়েছিল, তাই নিয়ে সব প্যাটিস বিপ্লবীরা নেমে পড়েছিলেন রাস্তায়। আর আমরা আমাদের চ্যানেল থেকে, আমাদের চ্যানেল ছোট হতে পারে, অনেক কম মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, কিন্তু আমরা যত মানুষের কাছে পৌঁছই তাদের আমরা ঠকাই না, প্রবঞ্চনা করি না। আমরা তাই গলা উঁচিয়ে ওই প্যাটিসওয়ালার পক্ষে দাঁড়িয়েছিলাম। ঠিক আজকেও আমরা বাংলাদেশের ইসলামিক ফ্যাসিস্ট, ইসলামিক জঙ্গি, ইসলামিক এই জঙ্গিদের বিরুদ্ধে বলতে গলা উঠাতে পারছি, কিন্তু ওরা পারছে না। মোহাম্মদ সেলিমের বিবৃতি শুনে দেখুন, মোহাম্মদ সেলিম রেখে রেখে কথা বলছেন। কেন? কিসের ভয়? সেলিমের কি এটাই ভয় যে তাঁর ধর্মের লোকেরা খেপে যাবেন, তাই জন্য তিনি একজন হিন্দুকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে দেখেও চুপ করে বসে থাকবেন? কিন্তু ভারতে যদি এটা কোনো মুসলিম ধর্মের কোনো লোকের সাথে হতো, তাহলে সেলিম নেমে পড়তেন রাস্তায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য নেমে পড়তেন রাস্তায়। তথাকথিত সেকুলার নেতারা আজকে কোথায়? কোথায় কংগ্রেসের নেতারা? কোথায় তাদের প্রতিবাদ? তাদের কোথাও প্রতিবাদ করতে আপনি দেখবেন না। তার কারণ একটাই, ওখানে হিন্দু মারা গিয়েছে। যেটা বলছিলাম না, বাংলাদেশে অত্যন্ত সফট টার্গেট এই হিন্দুরা। অনেকে আবার তাই নিয়ে ফেসবুকে লিখতে শুরু করে দিয়েছেন, ওখানে যেমন হিন্দুরা সফট টার্গেট, এখানে সেই রকম মুসলমানরা সফট টার্গেট। আর কত প্রবঞ্চনা করবে এই সেকুলার নামধারী জঘন্য মানুষগুলো? এবং সেই জন্য গৌরী লঙ্কেশকেও মারা যেতে হয়, সেই জন্য পানসারেকেও খুন হতে হয়, সেই জন্য কালবুর্গিকেও খুন হতে হয়। প্রতিদিন আক্রান্ত এখানে যেমন আমরা হচ্ছি, ওখানে হচ্ছে। এখানে আফরাজুলকে পুড়িয়ে মারে, ওখানে দীপু দাসকে পুড়িয়ে মারে। যারা প্রকৃতপক্ষে আমাদের ভারতকে আরো বিপদের মুখে ফেলতে চাইছে, এরা বলছে ভারতেও নাকি মুসলমানরা সফট টার্গেট। কোথায় সফট টার্গেট? যদি সফট টার্গেট হতো তাহলে এখানে মুর্শিদাবাদের দাঙ্গা হতো না। এখানে মুর্শিদাবাদে ওরা বুক চিতিয়ে বাবরি মসজিদ তৈরি করার কথা ভাবতে পারতো না। এটা গণতন্ত্র, এটা ভারতে সম্ভব, কারণ ভারত এখনো গণতান্ত্রিক দেশ। বাংলাদেশে তো কোনো হিন্দু একজোট হয়ে মন্দির তৈরি করার কথা স্বপ্নেও ভাবতে পারে না। তবুও কিছু
শখের বুদ্ধিজীবী বসে বসে ভারতের বদনাম করছেন। তাদেরকে কিন্তু এবার চিনে নিতে হবে আমাদের, না হলে ওই বাংলাদেশের মতন অবস্থা আমাদের পশ্চিমবঙ্গেও হবে। হ্যাঁ, আমাদের এইভাবেই জ্বলে পুড়ে ছাই হয়ে মরতে হবে। বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ঘোষণার পর থেকেই জঙ্গিদের প্রধান তোষামতকারী ইউনূস এবং তার তোষামতকারী সরকার চেষ্টা করে যাচ্ছিল কিভাবে বাংলাদেশের ওই নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। তার জন্য বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে ঝোলানোর বার্তা তো তার আগেই দেওয়া হয়েছিল। এবার জামাত শিবির নেমে পড়েছিল হিন্দুদেরকে হত্যা করবার জন্য। সেখানকার তথাকথিত সেই ছাত্র আন্দোলন, সেই ভারত বিরোধী হিন্দু বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদি। কে এই হাদি? সে ছিল বাংলাদেশের সেই তথাকথিত ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের একজন মুখ, প্রচণ্ড ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী ওসমান হাদি। সে একটা মঞ্চ তৈরি করেছিল, ইনকেলাব মঞ্চ, যারা প্রকাশ্যে বাংলাদেশি সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়ার কাজ করত, বাংলাদেশের ইসলামিক জঙ্গিদের আশকারা দেওয়ার কাজ করত এই ইনকেলাব মঞ্চ। তার নেতা ওসমান হাদি হঠাৎ করে রাস্তায় গুলিবিদ্ধ হলেন এবং তারপরে তাকে সরকারের পক্ষ থেকে বাইরে চিকিৎসার জন্য পাঠানো হলো, কিন্তু তাকে বাঁচানো যায়নি, তার মৃত্যু হয় সেখানেই। সেই ওসমান হাদিকে নিয়ে বাংলাদেশের প্রাথমিক অশান্তিটা শুরু হয়েছিল। তারপরেই আক্রান্ত হলো প্রথম আলো সহ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির অফিস। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই অশান্তির আগুন ছড়িয়ে পড়ল। ময়মনসিংহের এক অতি সাধারণ হিন্দু শ্রমিক দীপু দাস, তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো সে নাকি মুসলিম ধর্মকে অপমান করেছে। ব্যাস, কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ সেখানকার পুলিশ প্রশাসন পায়নি। আমার বক্তব্য না, পুলিশের বক্তব্যই আপনারা শুনেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। তাকে বের করে এনে পিটিয়ে তারপর সে জীবন্ত মানুষকে একটা গাছে লটকে শুধু হিন্দু হওয়ার অপরাধে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। আর চারিদিক থেকে ওই জঙ্গি মানসিকতার মানুষগুলো স্লোগান দিয়ে চলেছে হিন্দু ধর্মের বিরুদ্ধে। আর একটা হিন্দু জ্বলে পুড়ে একটু একটু করে একটা ছাইয়ের দলায় পরিণত হলো। এই বিভৎস জঘন্য নারকীয় হত্যাকাণ্ড নিশ্চুপভাবে দেখল সারা পৃথিবী। একটা জিনিস বোঝা যাচ্ছে, বাংলাদেশের এক ছাত্র নেতাকে নিয়ে যেভাবে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে ভারতের বিরুদ্ধে অভিযোগটা কি? তার আততায়ীরা ভারতে পালিয়ে এসেছে, শুধু এটাই একমাত্র অভিযোগ? লাগাম ছাড়াই অশান্তি দিকে দিকে তীব্রতা ছড়িয়েছে। শুধু এটার ফলে এটাই প্রমাণিত হয়েছে যে ওই দেশের সরকার থেকে শুরু করে সমস্ত কিছুর কন্ট্রোল এখন জঙ্গিদের হাতে। এই মুহূর্তে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রধান কার্যালয়ে আগুন ধরিয়ে দিল মানুষ। কোন মানুষ? বাংলাদেশের জঙ্গি মানসিকতার মানুষ। স্থানীয় সূত্রে এও খবর এসেছে যে রাজধানী শাহবাগ এলাকা থেকে একদল লোক এসে জোর করে ঢুকে পড়ে এই সংবাদ মাধ্যমের অফিসগুলোতে। শুধু এখানেই থেমে থাকেনি তারা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন, তার প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংস্থা ছায়ানট, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পীঠস্থান, তার অফিসে ঢুকে ভাঙচুর চালালো ইসলামিক জঙ্গিরা। কেন? ওসমান হাদির সঙ্গে কি যোগ রয়েছে তার? ভেঙে দিল সেতার, হারমোনিয়াম, তবলা, বায়া, গান করার যাবতীয় সামগ্রী। এটাই গণতন্ত্র। এই গণতন্ত্র চেয়েছিল বাংলাদেশ। ধ্বংস করে দিল ওখানকার আরেকটা সাংস্কৃতিক সংগঠন উদীচী, তাদের অফিসে আগুন লাগিয়ে দেয়া হলো। এটাই গণতন্ত্র। মোহাম্মদ ইউনূস নিশ্চুপ রইলেন। ভাবতে লজ্জা লাগে নোবেল কমিটি কিভাবে এখনো সহ্য করছে। পেছনে যে আমেরিকার একটা বিরাট মদত রয়েছে, মানে ভারত বিরোধী একটা মদত, সেটা বোঝাই যাচ্ছে। না হলে যে নোবেল প্রাইজ পেয়েছে শান্তির জন্য, সেই লোকটা গান, সঙ্গীত, সেই সব কিছুর ঊর্ধ্বে আজকে স্থান দিচ্ছে ইসলামিক বর্বরতাকে, মধ্যযুগীয় বর্বরতাকে, ভারত বিরোধী বর্বরতাকে স্থান দিয়ে আজকে তারা গান বাজনা সবকিছুকে ব্যান করতে চাইছে। এখনো নোবেল কমিটি চুপ করে বসে রয়েছে। আর আমাদের ভারতের সেই সিজনাল প্রতিবাদীরা, তারা রাস্তায় নেমে ভারতের রাস্তা জ্যাম করে ঘোষণা করে দেন বিপ্লব। তারা বাংলাদেশের ব্যাপারে নিশ্চুপ, তারা কোনো কথা বলেননি। মোহাম্মদ সেলিম একটা বিবৃতি দিয়েছেন, আগেই বলেছি, ওই সামান্য একটু বিবৃতি মাত্র, যতটা সাধারণভাবে সারা যায় আর কি। আর আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেস, নৈব সেখানেও একই ভোট পলিটিক্স। তারপর আমরা দেখলাম বাংলাদেশ আরো ভয়ঙ্কর ঘটনা সেখানে। ওসমান হাদি, সেই ছাত্রনেতা সাম্প্রদায়িক ওসমান হাদি, তাকে নিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক মানসিকতার মানুষেরা রাস্তায় নেমে বিরাট জনতার নামাজ পড়ে মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাধিস্থ করা হলো। ওসমান হাদির মৃত্যু নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ সেটা বাংলাদেশের আন্দোলন। কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে এই অরাজকতা কেন? কাজী নজরুল ইসলাম আমাদের গর্ব। কাজী নজরুল ইসলাম মানবতার প্রতীক, ঐক্যের প্রতীক। সেই মানুষটার সমাধির পাশে থাক, আর কিছু বললাম না। সেটা বাংলাদেশের আন্দোলন হতে পারে। কথা স্পষ্ট করে
দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এখনো চুপ করে বসে থাকবে ভারত? এখনো কি আমরা হাত গুটিয়ে বসে থাকব? আমাদের আস্থা আছে ভারতীয় সেনাবাহিনীর উপর। আমরাও এখনো জানি যে তারা যদি নামে তাহলে ওই জঘন্য বর্বর বাংলাদেশের অসভ্যতাকে 2 মিনিটে তারা বন্ধ করে দিতে পারে। আজকে একটা কথা খুব মনে পড়ছে জানেন, 1971 সালে তৎকালীন ভারতীয় সেনাপ্রধান শ্যাম মানেকশ পূর্ব পাকিস্তান ফ্রন্টে পাকিস্তানের সাথে যুদ্ধে উৎসাহী ছিলেন না। যুদ্ধের শেষে তিনি সেই সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, নাও ইউ হ্যাভ গট 2 পাকিস্তানস অন বোথ ইউর সাইডস, হোপ ইউ আর হ্যাপি। আজকে মালুম হচ্ছে ফিল্ড মার্শাল মানেকশ কত বড় সত্যদ্রষ্টা ছিলেন। তিনি বুঝেছিলেন বাংলাদেশ হয়তো তৈরি হয়ে গেল, কিন্তু ওই ভেতরে থাকা জঙ্গিগুলো বদলাবে না। ওরা ওত পেতে থাকবে। ওরা ওত পেতে ছিল, ওই হিংস্র হায়নার দল আজ ঝাঁপিয়ে পড়ছে। ভারতের মিলিটারি আজও অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে জানেন? কারণ ভারত সরকার এখনো তাদের নির্দেশ দেয়নি। হাজার হোক আমাদের মিলিটারিরা তো আর জঙ্গি নয়, বাংলাদেশের মতন অসভ্য বর্বর নয়। কিন্তু যেদিন ভারতীয় সেনাবাহিনীর হাতে বন্দুক তুলবে, ওই হিংস্র হায়নাদের প্রতিটা দাঁত ভারতীয় মিলিটারি একটা একটা করে উপড়ে নেবে। 1 বছর আগে যখন ভারতের জাতীয় পতাকাকে পায়ে মারানো হয়েছিল বাংলাদেশে, নিদারুণ অসভ্যতা বাংলাদেশ করেছিল, সেই সময়ও ভারত কিন্তু চরম ধৈর্যের পরিচয় দিয়েছিল। আজও কিন্তু ভারত সেই ধৈর্যের পরিচয় দিয়েছে। তার একটাই কারণ, আপনারা ভাবছেন বোধহয় এটা ভারতের দুর্বলতা। না, ভারত অসভ্য বর্বর নয়, ভারত একটা জঙ্গি স্টেট নয়। বাংলাদেশ এখন একটা জঙ্গি স্টেটে পরিণত হচ্ছে। ওরা অসভ্য, ওরা মানবতার শত্রু, ওরা ঘৃণ্য, ওরা পশু। বাংলাদেশের তছনছ হচ্ছে ছায়ানট। ওখানকার সমস্ত জাতীয় চিন্তাকর্ম, বাদ্যযন্ত্র, শিল্পকর্ম নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আর আমাদের এখানকার যারা বড় বড় কথা বলা বুদ্ধিজীবী, তাদের দেখুন কোথায়? কবির সুমন কোথায়? সেই কোনো জায়গায় কিছু হলে গান বাঁধে। এই কবির সুমন গান বেঁধেছিলেন বর্মী সৈন্যদের বিরুদ্ধে। কেন? তারা হত্যা করছে রোহিঙ্গা মুসলমানদের। আজকে সে কোথায়? দেখুন বাংলাদেশেও আজকে দীপু দাস পুড়ে মরছে, কিন্তু আপনি এদের গিটার, এদের কবিতায় একটা কবিতা বা গান পাবেন না। কারণ এরা নিরপেক্ষতার মুখের আড়ালে একটা রাজনৈতিক পার্টির দালালি করে। যে দালালগুলি তথাকথিত সেকুলার, যে দালালগুলি নিজেদেরকে সেকুলার বলে ঘোষণা করে, আসলে সাম্প্রদায়িকতার তার দালালি করে এবং তার জন্য অর্থ পায়। এরা হচ্ছে তাদের দালাল। এখনই এদেরকে আমাদের চিনতে হবে। কিন্তু আপনি বাংলাদেশে দেখুন, সেখানকার বহু মানুষ, বহু মুসলিম মানুষ আজও লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে সাম্প্রদায়িকতার হাত থেকে রক্ষা করবার জন্য। তারাও মার খাচ্ছে, তাদেরকেও পুড়িয়ে মারা হচ্ছে। ওরাই হচ্ছে প্রকৃত সেকুলার। আমাদের এখানকার এরা নয়, কোনোভাবেই নয়। কারণ এদের ভারত বিরোধিতা, ভারতের বিরুদ্ধে কাজ করে বিদেশ থেকে মুনাফা পাওয়া, এই মানসিকতার জন্যই আজকে ভারত দুর্বল হয়েছে। এটা সম্পূর্ণ এদের দোষ। আজকে আপনি ভাবতে পারছেন কোন দিকে চলেছি আমরা, কোন ভয়ানক সময় দেখছি আমরা? আপনি কি দেখছেন একজন মানুষকে পিটিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা দৃশ্য, আর সেই দৃশ্য ঘিরে মোবাইল ক্যামেরার নগ্ন উল্লাস, ভিডিও ফ্রেমে বন্দি ধর্মরক্ষার বিকৃত উৎসব, চারিদিক থেকে হিন্দু বিরোধী স্লোগান, চারিদিক থেকে ওরা চিৎকার করে বলছে হিন্দুদের এভাবে পুড়িয়ে মারা হবে। এ কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এই উন্মত্ততার লাইভ সম্প্রচার। আর আশ্চর্যজনকভাবে এই দৃশ্য দেখেও যারা চিরকাল মানবতার সার্টিফিকেট বিলি করেন, যারা সেই ফিলিস্তান দরদি নৈতিক যোদ্ধা, তথাকথিত বামপন্থী কমিউনিস্ট মার্ক্সবাদী, যারা সুবিধা মতন হিন্দু সন্ত্রাস, হিন্দু ফ্যাসিস্ট আবিষ্কারকারী বুদ্ধিজীবী রাজনৈতিক গোষ্ঠী, তারা সব আজ মৌনব্রত পালন করছেন। সম্ভবত এই নীরবতা কোনো নতুন কিছু নয়, এটা আমরা আগেও দেখেছি। আর যারা ভাবছেন ওসব তো বাংলাদেশ, আমাদের কি, তাদের আমি স্মরণ করিয়ে দিচ্ছি, হরগোবিন্দ দাস, চন্দন ঘোষ, এরা কারা? এরা ওই মুর্শিদাবাদের মানুষ। হরগোবিন্দ আর চন্দন কিন্তু সিপিএম সমর্থক ছিল, তবুও ওরা মুখ খোলেনি। কারণ প্যাটিসওয়ালার পক্ষে বললে আপনি ধর্মনিরপেক্ষ, আর বাংলাদেশে দীপু দাসের পক্ষে বললেই আপনি মার্ক্সবাদ বিরোধী, গৈরিক সন্ত্রাসী। যে অপদার্থ মূর্খগুলো গৈরিক সন্ত্রাস করে, তাদের জানা উচিত গেরুয়াটা আসলে গৌতম বুদ্ধের রং। বুদ্ধই প্রথম ভারতীয় সন্ন্যাসীদের গায়ে গৈরিক বস্ত্র তুলে দিয়েছিলেন। হিন্দু ধর্মের লোকেরা উগ্র হতে পারে, কিন্তু সন্ত্রাসবাদী কোনোদিন হয় না। তাই আজ পর্যন্ত একটা হিন্দু সন্ত্রাসবাদী সংগঠনের নাম আপনি বলতে পারবেন না। তবুও এই তথাকথিত সেকুলার বুদ্ধিজীবী বামপন্থী মার্ক্সবাদীরা বারবার হিন্দু ধর্মকে কলুষিত করবার, ভারতকে কলুষিত করবার, বিদেশের দালালি করবার চেষ্টা করে চলেছে। আজকে তার পরিণাম বাংলাদেশ আমাদের দেখতে হচ্ছে। এরপরও আমরা চুপ থাকবো? এরপরও কত ধৈর্য ধরবেন আপনি?
যে দেশ একদিন এই বাংলাদেশকে স্বাধীন করতে এগিয়ে এসেছিল, সেই বাংলাদেশের জঙ্গিরা আজকে বলছে ভারতের চিকেন নেক আলাদা করে দেবে, সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে। কত বড় স্পর্ধা ওদের! ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ, ব্যবস্থা নিন, এই মুহূর্তে ব্যবস্থা নিন। অন্তত একটা বার্তা দিন, যে বার্তায় থরথর করে কেঁপে উঠবে ওই জঙ্গিদের তোষামত করে ইউনূসের বুক। আমি শুধু বাংলাদেশি হিন্দু হত্যার বিরুদ্ধে বলতে আসিনি, আমি বলতে এসেছি বাংলাদেশের মানবতাবাদী মানুষের হত্যার বিরুদ্ধে। বাংলাদেশকে একটু একটু করে জঙ্গি সংগঠনের হাতে চলে যেতে দিতে পারি না আমরা, কারণ আজও না নারীর টান জুড়ে রয়েছে। আমাদেরও সতর্ক হতে হবে। আমরা রাস্তায় মাঝে মাঝেই দেখতে পাচ্ছি কিছু উগ্র মানুষ ক্রমশ ধর্মীয় বিভেদ সৃষ্টির চেষ্টা করছে এই পশ্চিমবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নেমে প্রকাশ্যে বা আড়ালে আবডালে বাংলাদেশের জঙ্গিদের সমর্থন করা হচ্ছে। বাংলাদেশের একটা ঘটনার সাথে ভারতের বিচ্ছিন্ন ঘটনাকে মিলিয়ে প্রমাণ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলাদেশের ওই ভয়ঙ্কর জঙ্গিরা আর ভারতের হিন্দুরা এক। তাদেরকে তাড়াতাড়ি চিহ্নিত করতে হবে, তারাই দেশদ্রোহী, তারাই ভারতের শত্রু, তাদের তাড়াতাড়ি চিহ্নিত করুন, না হলে কিন্তু আসছে দিন আমাদের জন্য ভয়ঙ্কর। আজকের ভিডিওতে চরম ধিক্কার জানাই বাংলাদেশের ওই জঙ্গি সংগঠনগুলোকে, ওই জঙ্গিগুলোকে। যদিও আমার ধিক্কারে ওদের কিচ্ছু যায় আসে না, কারণ ওরা নরকের কীট, নিকৃষ্ট জন্তু। যাই হোক, এই ভিডিওখানে শেষ করছি। এই ভিডিওর মধ্যে দিয়ে কোথাও বিদ্বেষ ছড়ানো আমার উদ্দেশ্য নয়, কিন্তু বাস্তবটা একটু ভেবে দেখবেন, যেটা ঘটছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট সেকশনে এসে সেই মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো লাগলে আই অ্যাম বোস চ্যানেলটিকে এক্ষুনি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, একটা সামান্য পয়সাও খরচ হবে না। আর আপনি যদি এই ধরনের ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে চান, সঙ্গে সঙ্গে আমি যখনই পোস্ট করবো আপনার কাছে চলে যাবে, তাহলে যান ডেসক্রিপশনে, দেখবেন গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের। আপনি জয়েন করে নিন, জয়েন করার পরেই আমার যাবতীয় আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।